শাশুড়ির কথাগুলো শুনে নিহার খুব কান্না পাচ্ছে, কারণ ওর কিছুই বলার বা করার নেই। তাই সে মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনেছে আর চোখের জল ফেলছে। অতগুলো কথা শুনিয়ে শায়লা বেগমের রাগ যেন কমলো না। তাই তো নিহার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটাও ওনার সহ্য হলো না। কি হলো নবাবজাদি, এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুঝি? তোর জন্য যে মানুষটা না খেয়ে চলে গেল, তোর নিশ্চয়ই ভালো লাগছে। তুই তো কবজি ডুবিয়ে খেতে পারবি। রাতে কি এমন করিস যে সকালে ঘুম থেকে উঠতে পারছিস না? রাতে কি শরীর বিলিয়ে চিলিয়ে যে এতক্ষণ ঘুম থেকে উঠতে হলো? মম। তুই চুপ থাক, তুই একদম কোনো কথাও বলবি না। অ্যাক্সিডেন্টের পর একটু সেবা করেছি কি করেনি, তোকেও বশ করে নিয়েছে, নয়তো অসাহস কি করে হয় নবাবজাদির মতন এত বেলা করে ঘুম থেকে উঠার? এটা কি ওর বাপের বাড়ি যে 8টা বাজলে ঘুম থেকে উঠবে? নিহা রুমে যাও। নেহা তবুও ঠায় দাঁড়িয়ে রইল। নেহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় এবার ধমক দিয়ে উঠল। কি হলো, কি বললাম কথা কানে যায়নি? রুমে যেতে বলেছি। জয়ের ধমক শুনে নিহা এবার কেঁপে উঠল। ছলছল চোখে জয়ের দিকে তাকালো। জয় আবারও বলল। রুমে যাও বলছি। নিহা ভয়ে কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে হাঁটা ধরল, কারণ নিহা জানে এখন ওর কপালে কি আছে। নিশ্চয়ই জয় এখন রুমে এসে ওকে মারধর করবে। নিহার ভয়ে সারা শরীর কাঁপছে। তার মানে কি জয় আবারও ওর সাথে আগের মতো ব্যবহার করবে? জয়ের মার খাওয়ার কথা মনে করতেই নিহার কপাল বেয়ে ঘাম ঝরছে। নিহাকে এভাবে কথা শোনানোর মাঝখান থেকে রুমে পাঠিয়ে দেওয়াটা শায়লা বেগমের হজম হলো না। উনি জয়ের দিকে তাকিয়ে কাঠ কাঠ গলায় বললেন। জয়, তুই ওকে রুমে পাঠিয়ে দিলি কেন? রুমে পাঠিয়ে দিয়ে বাসাতে চাইছিস তাই না? তার মানে তুইও কি এখন অন্য সব ছেলেদের মতন বউয়ের আঁচলের তলে ঢুকে গিয়েছিস? তুমি যেটা মনে করো। কি বলতে চাইছিস কি তুই? মম, আমার মনে হয় তোমার দিন দিন কথা বলার কমন সেন্সটুকু কমে যাচ্ছে। জয়! চিৎকার করছো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি এখনো কোথায় কি বলতে হয় সেটাও বোধহয় জানো না। ও আজ না হয় একটু উঠতে দেরি করে ফেলেছে, তাই বলে তুমি ওকে এত কথা শোনাবে? তাও আবার এমন বিশ্রী কথা, বা যে কোনো মেয়েরই শুনতে খারাপ লাগবে। তোমার মুখে এমন কথা বলার আগে একটা বার কি ভেবে দেখেছো যে তোমারও একটা মেয়ে আছে? জয়, এখন কি তুইও তোর বাবার মতন ওর হয়ে কথা বলবি? ওই গায়েও ছোট লোকটা কি তোকেও বশ করে নিয়েছে? আগে তো আমি ওকে কিছু বললে তুই চুপচাপ থাকতি, আর এখন তুই কি না ওর জন্য আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? 1 মাসের ব্যবধানে তুই এতটা বদলে গেলি যে আমার সামনে তুই ওর হয়ে কথা বলছিস? যদি তুমি তাই মনে করে থাকো তাহলে তাই। কারণ আমি এতদিন ভুল করেছিলাম, অমানুষ ছিলাম, এখনো হয়তো অমানুষই আছি। আর তাই এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে ভুলটা আমার নয়, ভুলটা তোমারই। ড্যাডের পাশাপাশি তুমিও যদি অ্যাজ এ মাদার সঠিক শিক্ষা দিতে, তাহলে হয়তো আমি ভুল করতাম না, আর এমন অমানুষও হতাম না, আর না নিহার প্রতি এমন অত্যাচার করতাম। তোমাদের কথা শুনে শুনে আমি মেয়েটিকে কত অত্যাচার করেছি, কত মারধর করেছি। তারপরেও দেখো, আজ যে আমি এখানে বসে আছি সেটাও ওর জন্যই। ও না থাকলে হয়তো আমার এখন বিছানায় শুয়ে থাকতে হতো। কারণ ও ছাড়া তো আমাকে দেখার মতো আর কারোর সময় ছিল না। অবশ্য আমি এসব বলছি কেন, এই বাড়ির সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমাকে দেখার বা আমার সাথে বসে গল্প করার মতো সময় কি কারো আছে? এখন আমার কি মনে হয় জানো মম? আমার মনে হয় বাড়িতে ড্যাড আর নিহা ছাড়া আর কেউ আমার আপন নয়। জয়, তার মানে তুই বলতে চাইছিস আমি আর জেসি তোর আপন নই? আমার তো সেটাই মনে হয়, নয়তো বিছানায় শুয়ে থাকা দিনগুলোতে আমার একা কাটাতে হতো না। যদি আমার আপনজনই হতে তাহলে আমাকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে মা মেয়ে মিলে পার্টি ক্লাব এসবে যেতে না। আচ্ছা, জেসি না হয় ছোট মানুষ, কিন্তু মম তুমি তুমি তো অন্তত আমার অসুস্থ দিনগুলোতে আমার পাশে থাকতে পারতে, কিন্তু তুমি তা করনি। ইনফ্যাক্ট গত 1 মাসে হাতে গোনা কয়েকবার ব্যতীত তুমি আমার রুমেই যাওনি। তুমি তো মা নামের কলঙ্ক মম, মা নামের কলঙ্ক। তোমার মতো মা যার আছে সে কখনো গর্ব করে বলতে পারবে না যে আমার মা আমাকে অনেক ভালোবাসে। এনিওয়ে, এসব এখন বলেই বা কী লাভ?
তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলেই জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শায়লা বেগম ছেলের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। জয় রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে হঠাৎই আবার কিছু একটা ভেবে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, আর একটা কথা মম, পরের বার থেকে নিহাকে কিছু বলার দুঃসাহসটা যেন না করো। ওকে কেউ কিছু বলার আগে কমপক্ষে 10 বার ভেবে নিবে, কারণ আমার বউকে কিছু বলাটা আমি টলারেট করব না। আর দরকার হলে এটা ড্যাডের কানেও পৌঁছাবে। মাইন্ড ইট। কথাগুলো একেবারে বলে জয় আর 1 মিনিটও সেখানে দাঁড়ালেন না। গদগদ পায়ে রুমে চলে গেল। শায়লা বেগম আর জেসি যেন সদ্য আকাশ থেকে পড়ল এমন হয়ে তাকিয়ে আছে জয় যাওয়ার দিকে। আর এটার একটাই কারণ, হঠাৎ জয় এমন পরিবর্তন ওরা মামিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। ওদের বুঝেই আসছে না জয় হঠাৎ এমন পাল্টে গেল কেন। যে জয় নিহার নাম শুনলে নাক ছিটকাতো, সে কিনা আজ ওর হয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। শায়লা বেগমের রাগ যেন শিরায় শিরায় বহমান হচ্ছে। জয় তাকে এতগুলো কথা শোনালো, তাও আবার ওই গেও ছোটলোক মেয়েটার জন্য। ওনার কিছুতেই হজম হচ্ছে না ব্যাপারটা। মম দেখলে নিহা নামক ভাইরাসটা করোনা ভাইরাসের মতো কিভাবে এই বাড়িতে ছড়িয়ে পড়েছে। প্রথমে ড্যাডকে হ্যাক করলো, এখন আবার ভাইয়াকে হ্যাক করলো। এমন হলে তো ড্যাড কিংবা ভাইয়া কেউ তোমার কোনো কথাই শুনবে না, ওই ছোট লোকটার কথাই শুনবে ওরা। শায়লা বেগম জয়ের কথাগুলো শুনে এমনিতেই রেগে বোম হয়ে আছে। এখন জেসির কথাগুলো শুনে তার উপর আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। উনি চেঁচিয়ে মেয়েকে ধমক দিয়ে উঠলেন, জেসি, চুপ করবি তুই? বাহ রে, তখন ভাইয়া এতগুলো কথা বলে চলে গেল, তুমি কিছুই বললে না, আর এখন আমাকে একটুতেই চুপ করিয়ে দিচ্ছ। শায়লা বেগম কিছু না বলে উল্টো রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জেসি কয়েক সেকেন্ড মায়ের খাওয়ার শায়লা বেগম কিছু না বলে উল্টো রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জেসি কয়েক সেকেন্ড মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জয় রুমে এসে দেখলো নিহা জানালার সাথে ঠেস দিয়ে বাহিরের দিকে চেয়ে আছে। জয়ের উপস্থিতি নিহার বোধকাম্য হলো না হয়তো, তাই তো এখনও ঠাই বাহিরের দিকে তাকিয়ে আছে। জয় ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। নিহা। হঠাৎই জয়ের গলা শুনে নিহা হকচকিয়ে ঘুরে তাকালো। জয়কে দেখে যেন আবারও ভয়টা মনের মধ্যে নাড়া দিল। জয়কে ওর দিকে এগিয়ে যেতে দেখে গুটিসুটি হয়ে একদম জানালার সাথে লেগে গেল। এমনভাবে জানালার সাথে মিশে দাঁড়িয়েছে যেন পারলে এক্ষুনি জানালা ভেঙে বাইরে চলে যেত। জয় যত ওর দিকে এগিয়ে যাচ্ছে ততই হাত পা রীতিমতো কাঁপছে ওর। নিহা কাঁপা কাঁপা শরীরে ভীতু চাহনি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের পায়ের দিকে, যেটা জয়ের চোখে সহজেই ধরা পড়ল। নিহাকে এমন ভীতু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ের ভেতরটা মুসুর দিয়ে উঠল। ও যদি আগে এমন বিহেভ না করতো তাহলে আজ হয়তো নিহা এতটা ভয় পেত না ওকে দেখে। নিহাকে দেখে এখন এমন মনে হচ্ছে যেন জেলখানার কোনো কয়েদিকে ফাঁসি দেওয়ার জন্য ডাকছে, আর তাই তো সে এখানে এসে লুকিয়ে আছে। জয় নিহার সামনে গিয়ে দাঁড়িয়ে নিহার উভয় বাহুতে হাত রাখতে নিহা আটকে উঠল। ভয়ে কয়েকটা শুকনো ঠুকো গিলে নিয়েছে ইতিমধ্যে। ভীতু চাহনি নিয়ে একবার জয়ের দিকে তাকিয়েছে, তো আরেকবার জয়ের মুখের দিকে তাকাচ্ছে। আসলে জয় নিহাকে এমন অমানসিকভাবে পশুর মতো করে মারত যেন নিহা সদ্য জেল পলাতক কোনো আসামি, আর তাকে জেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে মারা হচ্ছে। যেন নিহার ব্যাপারটা বুঝতে পেরে আদরে গলায় বলল, নিহা, ভয় পাচ্ছ কেন? নিহা কিছু বলল না, বরং আগের মতো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। জয় এবার মুচকি হেসে নিহার বাহু ছেড়ে দিয়ে দু হাতে নিহার মুখটা ধরল। হয়তো অন্য সময় হলো নিহাকে অবাক হতো, কিন্তু এখন এমন ভয়ে আছে যে অবাক হওয়ার কথাটাও ভুলে গিয়েছে। শুধু ছল ছল দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের মুখের দিকে। জয় নিহার চোখে চোখ রাখলো, শান্ত গলায় বলল, আমাকে এতটা ভয় পাও যে আমার স্পর্শে পর্যন্ত কেঁপে উঠছ? আমি কি এতই খারাপ? নিহা আমতা আমতা গলায় বলল, আমি কেউ কিছু বললে মুখের উপর জবাব দিতে হয়, জানো না সেটা? তখন চুপ করে মূর্তির মতো দাঁড়িয়েছিলে কেন? তাই তো আমার রাগ হয়েছিল। আমি জানতাম তুমি আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে মম আরও বাজে কথা শোনাতো, তাই তোমাকে রুমে পাঠিয়ে দিলাম। আর তুমি কি না আমাকে দেখে কাঁপতে কাঁপতে শেষ। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই। আমি আসলে তোমার সাথে এমন পশুর মতো আচরণ করেছিলাম যে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। যাই সব ছাড়ো, এখন তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লেগেছে। বলেই জয় নিহাকে ছেড়ে খাটে গিয়ে বসলো। এতক্ষণ ধরে জয়ের বলা কথাগুলো শুনে নিহার ভয়টা পুরোটাই কেটে গিয়েছে।
তাই জয় ওকে খাবার আনতে বলায় নিহা এবার বেশ অবাক হলো। ক্ষুধা লেগেছে মানে? উনি কি না খেয়ে এসেছেন নাকি? তবে প্রশ্নটা করার সাহস হয়নি নিহার, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল খাবার আনতে। আর খানিক বাদেই ফিরে আসলো রুটি আর ভাজি নিয়ে। জয় তখনও বিছানায় বসেছিল। নেহাকে দেখে সে একটু নড়ে চড়ে বসলো। নেহা এসে রুটি আর ভাজির প্লেট দুইটি জয়ের সামনে রাখলো, তারপর বলল, নিন, তাড়াতাড়ি খান, নয়তো ওষুধের টাইম দেরি হয়ে যাবে। আগে এখানে বসো। আমি বসবো কেন? বসতে বলেছি, বসো। নেহা আর কোনো কথা না বলে চুপচাপ জয়ের সামনে বসে পড়ল। জয় এবার রুটি আর ভাজি নেহার দিকে ঠেলে দিয়ে বলল, নাও, খাওয়া শুরু করো। নেহা অবাক হয়ে জয়ের দিকে তাকালো। অবাক হয়েই বলল, নিজে খাবে নাকি আমার হাতে খাইয়ে দিব? কোনটা? অবশ্য আমার কোনো প্রবলেম নেই খাইয়ে দিতে। তুমি আমাকে 1 মাস খাইয়ে দিতে পারলে আমি একদিন খাইয়ে দিতে পারবো না? নেহার অবাকের মাত্রাটা যেন বেড়েই চলেছে। কাল থেকে জয়ের কথাবার্তাগুলো নেহার কেমন যেন লাগছে। কাল রাতে ডাইনিংয়ে নিজের পাশে বসিয়ে খাওয়ালো, আবার রাতে ওকে বুকে নিয়ে ঘুমালো। এতটুকু না হয় ঠিক ছিল, কিন্তু আজ আবার নিজের জন্য খাবার আনতে বলে এখন ওকে খেতে বলছে, আবার না খেলে নিজের হাতে খাইয়ে দিবে বলে ট্রিট দিচ্ছে। সবই কি বাস্তবে ঘটছে, নাকি নেহার কোনো ভ্রম হচ্ছে, নাকি পুরোটাই একটা স্বপ্ন? নেহা সবই ভাবছিল। নেহার ভাবনায় সুতো ছিল জয়ের ডাকে। নিহা, বাই এনি চান্স তোমার কি আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে? আচ্ছা ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি। বলেই যেই না জয় হাত বাড়ালো, অমনি নেহা বাদ সাধল। না না, আপনার খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাচ্ছি। বলেই নেহা তাড়াহুড়া করে খেতে শুরু করলো। নেহার কাণ্ড দেখে জয় হেসে বলল, এই তো, গুড গার্ল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, ততক্ষণে আমি মেডিসিন খেয়ে নিচ্ছি। আপনার না ক্ষুধা লেগেছে? তাহলে খালি পেটে ওষুধ কিভাবে খাবেন? আমার কোনো ক্ষুধা টুধা লাগেনি, তোমার জন্য আনতে বললে আনতে না, তাই আমি আমার ক্ষুধা লেগেছে বলেছি। তার মানে আপনি খাবেন না? না, কারণ আমি অলরেডি ডাইনিংয়ে খেয়ে এসেছি। আপনিও না? তাহলে শুধু শুধু খাবার আনতে বললেন কেন? ওই যে বললাম, তোমার জন্য বললে আনতে না, তাই আমার জন্য বলে আনালাম। আমার জন্য এখানে আনতে বলার দরকার কি ছিল? আমি তো কিচেনে গিয়েও খেতে পারতাম। এখন থেকে তা আর হচ্ছে না ম্যাম। মানে? মানে হলো, এখন থেকে তুমি আমাদের সাথে ডাইনিংয়ে বসে একসাথে খাবে। বলেই জয় মুখে কয়েকটা ওষুধ পুড়ে নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে নিল। তারপর আবারও নেহার সামনে এসে বসলো। নেহা এতক্ষণ খেতে খেতে কথা বলছিল। জয়ের একটু আগে বলা কথাটা শুনে নেহা এবার খাওয়া বন্ধ করে জয়ের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টের সময় কি আপনার মাথার তার কয়েকটা ছিঁড়ে গিয়েছিল? মানে? মানে হলো এই যে আপনি অ্যাক্সিডেন্টের পর থেকে বড্ড আবোল তাবোল বকছেন। বিশেষ করে কাল থেকে তো আরও বেশি আবোল তাবোল বকছেন। আমার মনে হয় কি জানেন, আপনাকে আবারও ডাক্তার দেখানো উচিত। আমার কথাগুলোকে তোমার আবোল তাবোল মনে হয়? নিঃসন্দেহে। এখনো তো তেমন কিছু করিনি। আর অমনি মাথার তার ছিঁড়ে গিয়েছে বলছো? এর থেকে বেশি কিছু করলে তখন কি বলবে? এর থেকে বেশি কিছু মানে? কিছু না, তুমি ওসব বুঝবে না। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। একেবারে খাওয়া ছেড়ে দিয়ে কথা বলতে হয়? খেতে খেতেও তো কথা বলা যায়। আপনার কথার জন্য খেতে আর পারছিলাম কই। কথাটা সহজভাবে বলেই পর মুহূর্তেই নেহা জিভে কামড় দিল। এটা কি বলে ফেলেছে সে? ভয়ে জয়ের মুখের দিকে তাকালো না আর। মাথাটা নিচু করে ভীতু গলায় বলল, না মানে মানে আসলে হয়েছে, থাক। আর না মানে আসলে নকলে করতে হবে না। আমি যখন নর্মাল বিহেভ করছি তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে যেটা মনে আসবে সেটা মুখে বলে ফেলবে, তাহলে দেখবে নিজের ভিতরেই একটা ভালো লাগা কাজ করছে। পুরো দিনটা নিহার আজ ভালোভাবেই কেটে গেল। রান্না বান্না জয়ের সাথে টুকটাক গল্প করার মধ্যে দিয়ে দিনটা কেটে গিয়েছে। রাতে সবাই ডিনার করতে ডাইনিংয়ে বসেছিল, আর নিহাও রোজকার মতো সবাইকে খাবার সার্ভ করার জন্য দাঁড়িয়েছিল। কি ব্যাপার, তোমাকে কি বসার জন্য ইনভাইটেশন দিতে হবে? জয়ের কথা শুনে নিহা একবার শায়লা বেগমের দিকে চেয়ে তারপর জয়ের দিকে তাকালো। নিহাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে জয় আবার বলে উঠল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? সকালে কি বলেছি মনে নেই? তাড়াতাড়ি বসো। মানে তখনই নিহার কথায় ফোড়ন কেটে শায়লা বেগম বলে উঠলেন, জয়,
ও বসে গেলে সবাইকে খাবার সার্ভ করবে কে? ও না হয় পরে খেয়ে নিবে। মম, আমার মনে হয় না এই বাড়িতে কেউ হাতছাড়া আছে। আই থিঙ্ক সবাই নিজেদেরটা নিজেরা নিয়ে খেতে পারবে, তাই না ড্যাড? একদম। নিহা, সবাই নিজে নিয়ে খেতে পারবে, তুমি এসে বসে পড়ো। নিহাও বুঝতে পারলো ডাইনিংয়ে বসা ছাড়া ওর আর কোনো উপায় নেই, তাই অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশে চেয়ারটিতে এসে বসে পড়ল। রায়হান সাহেব হেসে বললেন, জয়, একটা কথা মানতে হবে, অ্যাক্সিডেন্টের পর কিন্তু তোর বেশ উন্নত হয়েছে। বাবার কথার প্রতি উত্তরে জয় কিছু বলল না, শুধু বাম হাতে মাথার চুলকে লাজুক হাসলো। শায়লা বেগম তো এসব দেখে রেগে ফেটে পড়ছে। উনি রাগে খাবারগুলো এমনভাবে চিবুচ্ছেন যেন আস্ত একটা ইট চিবুচ্ছেন। গতকালকের মতো আজও নিহা 1 চামচ ভাত নিয়েছে, তবে তরকারির বাটিতে হাত দেওয়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। তার আগেই জয় ওর প্লেটে মাছ মাংস একসাথে তুলে দিয়েছে। নিহা কিছু বলতে গিয়ে জয়ের চোখ রাঙানো দেখে ভয়ে আর বলতে পারল না, বরং চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো। সবাই খেলেও জয় খাবার মুখে দিল না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে নিহার খাওয়াগুলো। কত সুন্দর করে খাচ্ছে। জয় নিহার খাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, কি অদ্ভুত মেয়ে, কাল রাতে বলার পরেও, এমনকি আজ সকালে বলার পরেও ডাইনিংয়ে বসলো না, বরং সবাইকে খাবার পরিবেশন করার জন্য দাঁড়িয়ে রইল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো কাল রাতে টেবিলে বসে খেতে বলাতে আজও ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে এসে পাশে বসে যেত। অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি একটু লাই দেয়াতে মাথায় চড়ে বসতো। আর নিহা, ওর সাথে এত সুন্দর করে কথা বলার পরেও এখনও আমাকে জমের মতো ভয় পায়। যেমনটা আগে ছিল এখনও ঠিক তেমনটাই আছে। অন্যরা যেমনটা করে কিংবা যেমনটা ভাবে, নিহা হয়তো সেসবের অনেক ঊর্ধ্বে। ওর সব কিছুই যেন অন্য মেয়েদের থেকে ভিন্ন, আর এই জন্যই হয়তো ও সবার থেকে আলাদা। ওর মতো মেয়ে হয়তো খুঁজলেও পাওয়া সম্ভব না। আর সবার থেকে আলাদা বলেই হয়তো ড্যাডের ওকে ভালো লেগেছে। ড্যাড হয়তো ওর মধ্যে এমন কিছু দেখেছে যার কারণে ওকে আমার জন্য বেটার মনে করেছে। কথাগুলো ভেবে ছোট্ট একটা দম ফেলে জয় খাওয়ায় মনোযোগ দিল। গতকালকের মতো আজও নিহা সবার আগে খেয়ে উঠে গেল। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল, তবে জয় যাওয়ার আগে নিহাকে উদ্দেশ্য করে বলে গেল, নিহা, তাড়াতাড়ি রুমে আসো, আর হ্যাঁ, আজ চা আনার দরকার নেই। বলেই জয় উঠে রুমে চলে গেল। নেহাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নেহাও ডাইনিং পরিষ্কার করে কিচেন গুছিয়ে রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো জয় খাটে বসে কিছু একটা ভাবছে, তাও আবার গভীর মনোযোগ দিয়ে। আর রুমে আসতেও জয়ের কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। নেহা দরজাটা লাগিয়ে জয়ের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? হঠাৎ কারো কণ্ঠ কানে যেতেই জয় চমকে তাকালো। ও তুমি? আপনি ঠিক আছেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমি ঠিক আছি, আমার আবার কি হবে? তাহলে কি এত ভাবছেন বলুন তো? না, তেমন কিছু না, বসো না। নেহাও বাধ্য মেয়ের মতো জয়ের পাশে বসে পড়ল। আজ চা আনতে নিষেধ করলেন যে? আপনার তো চা না খেলে ঘুম আসে না। চা আনবো? জয় এতক্ষণ ভাবে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে কথা বলছিল। নেহার মুখে চা আনার কথা শুনে এবার নেহার মুখ পানে তাকালো। প্রতিদিন চা করে আনতে তোমার বিরক্ত লাগে না? এসব কি বলছেন আপনি? আমার বিরক্ত কেন লাগবে? এটা তো আমার দায়িত্ব। আনবো? না, কিন্তু আপনার তো চা না খেলে রাতে ঘুম আসে না। আমি বলেছিলাম আর তুমিও বিশ্বাস করে নিলে। মানে? মানে হলো, আমার চায়ের সাথে ঘুমের কোনো সম্পর্ক নেই। চা খেলে যেমন ঘুম হবে, চা না খেলেও তেমন ঘুম হবে। আমি জাস্ট চাটা আনতে বলতাম যাতে তোমাকে কষ্ট দিতে পারি, আর চা না আনলে যেন সুযোগ পেয়ে তোমাকে মারতে পারি। আসলে আমি চেয়েছিলাম যেন তুমি আমার অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি ছেড়ে চলে যাও। রাতে ঘুমানোর আগে চা খাওয়ার অভ্যাসটা আমার কোনো কালই ছিল না, তাই আজ চা আনতে বারণ করলাম। ও নিহা, বলুন। আচ্ছা থাক, কিছু না। বলতে চেয়েও বলছেন না যে? কি বলবেন বলুন। আমার উপর রাগ করে আছো? বালাই ষাট, আমি আপনার উপর রাগ করবো কেন? সত্যি তুমি আমার উপর রেগে নেই তো? না। কেন? আপনার উপর রাগ করার মতো অধিকার আমার নেই। নেহার মুখে অধিকার নেই শব্দটি শুনে জয়ের বুকটা ধুপ করে উঠল। নেহা নিজেকে এতটা বড় ভাবে ওর থেকে যে রাগ করার অধিকার নেই বলছে। অবশ্য বলাটাই স্বাভাবিক, কারণ ও নিজেই সেই অধিকারটা কেড়ে নিয়েছে নেহার থেকে। যদি বলি আমি সেই অধিকারটা দিতে চাই? সময় আর সুযোগ কোনোটাই হয়তো নাই। বড্ড বেশি দেরি হয়ে গেছে যে। এমন করে বলছো কেন? আমরা চাইলেই কি আবার প্রথম থেকে শুরু করতে পারি না?
উপসংহার কখনো সূচনা হয় না। প্লিজ এভাবে বলো না, আমাকে একটাবার সুযোগ দাও, আমি সব ঠিক করে দিব। মায়াবাড়ি কি লাভ? কারণ ছায়া হয়ে থাকতে চাই তোমার পাশে। সেটা কখনো সম্ভব না। কারণটা কি জানতে পারি? ওষুধ খেয়েছেন? আমার মনে হয় এখন আপনার ঘুমানো উচিত। হ্যাঁ খেয়েছি। কথা ঘোরাচ্ছ তাই না? সব প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না, যান ঘুমিয়ে পড়ুন। বলেই নেহা উঠে ওয়াশরুমে চলে গেল। হয়তো জয়ের প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাইছে। জয় লম্বা একটা নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে নেহা নিচে বিছানা করার জন্য যেই না পাটি নিতে গেল, অমনি জয় শক্ত কণ্ঠে বলে উঠল, নিহা, তাড়াতাড়ি বিছানায় এসে শও। যদি পাটি হাতে নিয়েছো তো তাহলে আই সোয়ার পাটিটা কেটে টুকরো টুকরো করতে আমার 2 মিনিটও লাগবে না। জলদি আসো। নেহা আর সাহস করে পাটিতে বিছাতে পারল না, কারণ জয় যেই ধমক দিয়েছে নেহা তো তখনই জমে গিয়েছে। নেহা কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। এই মেয়েটাকে নিও না, আর পারি না। গত 1 মাস অভয় দিয়ে কথা বলার পরেও আমার একটা ধমকেই যেন ওর পুরো পৃথিবী থমকে যায়। আচ্ছা, আমার ভয়টা কি ওর মন থেকে কখনোই যাবে না? কথাগুলো ভেবে জয় লাইটটা অফ করে নেহার গা ঘেঁষে শুয়ে পড়ল। নেহা উপাস ফিরেই শুয়েছিল। জয় এটা দেখে মুচকি হেসে নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এতে নেহার কোনো ভাবান্তর হলো না। সে আগের মতো করেই ঠায় শুয়ে রইল। জয় আরেকটুকু নড়ে চড়ে নেহাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে আস্তে করে ডাক দিল, নিহা, হুম। আই লাভ ইউ। কেন এত মায়া বাড়াচ্ছেন বলেন তো? আর কয়েকটা দিনই তো আছি, এত মায়া বাড়িয়েন না, তখন আবার নিজেই কষ্ট পাবেন। হোয়াট? আর কয়েকটা দিন আছো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আর কয়েকটা দিন? বলেই জয় নেহাকে টেনে নিচের দিকে ঘুরিয়ে নিল। ড্রিম লাইটের আলোতে নেহার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয় নেহার চোখে চোখ রেখে উত্তরের আশায় তাকিয়ে রইল। নেহাও কোনো রকম ভনিতা না করে জয়ের চোখে স্থির দৃষ্টি রেখে হেসে পড়ল। অবাক হচ্ছেন কেন? ভুলে গিয়েছেন আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি অফিসে গেলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এখন যেহেতু আপনি সুস্থ হয়ে গেছেন, আশা করি আর কয়েকদিন গেলে আপনি অফিসেও যেতে পারবেন। আর আপনি অফিসে গেলে সেদিনই আমাকে চলে যেতে হবে, তাই না? তাই? হুম। অনেক সাহস হয়ে গেছে না? মানে? মানে হলো সাহস করে ঘর থেকে এক পা বাইরে রেখে দেখাও, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এ মা, আমার চলে যেতে হবে না? না গেলে তো আমার কথা রাখা হবে না। আর নিহা কথা দিয়ে কথা রাখে না, সেটা আজ পর্যন্ত হয়নি। তাই আমার যেতেই হবে। এই জন্য তো বলছি এত মায়া বাড়িয়েন না, তখন মায়া কাটাতে কষ্ট হবে। আমি এত কিছু শুনতে চাই না। আমি বলেছি তুমি কোথাও যাবে না তো কোথাও যাবে না, ব্যাস। এর থেকে একটা কথাও বেশি শুনতে চাই না, বুঝেছো? বলেই হেসে নেহার গালটা আলতো করে ছুঁয়ে দিল জয়। নেহার গাল ছুঁয়ে দিতেই জয় হঠাৎ কিছু একটা ভেবে 1 মিনিট বলেই জয় হঠাৎই মাথাটা একটু উঁচু করে নেহার কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো। জয়ের এহেম কাজে নেহা তো বেশ অবাক। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করে হাত দিয়ে কি চেক করছেন বলুন তো? নেহার প্রশ্নের উত্তর না দিয়ে জয় পাল্টা প্রশ্ন করলো নেহাকে, নিহা, তোমার তো জ্বর এসেছে, তুমি জ্বর হয়েছে বলনি কেন? কি যে বলেন না, আমার জ্বর হতে যাবে কেন? আপনি ভুল ভাবছেন। একদম মিথ্যা বলবে না। আমি কালকেও খেয়াল করেছি তোমার শরীর গরম, বাট ভেবেছিলাম এমনি গরম হয়ে আছে হয়তো, তাই কিছু বলিনি। বাট আজও তো দেখছি তোমার শরীর সেমভাবে গরম হয়ে আছে, তোমার জ্বর হয়েছে, আর তুমি চুপ করে বসে আছো। বললাম তো আমার কিছু হয়নি, আপনি শুধু শুধু ভুল ভাবছেন। আচ্ছা, আমার জ্বর হলে কি আমি শোয়া থেকে উঠতে পারতাম আর কাজ করতে পারতাম? আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। আপনি শুধু শুধু টেনশন করছেন। আচ্ছা, এখন ঘুমান তো, অনেক রাত হয়েছে। বলেই নেহা জয়কে জোর করে আবারও শুয়ে দিল। কিন্তু আমি তো পরিষ্কার। এবার কিন্তু আমার ঘুমটা নষ্ট হচ্ছে। দেরি হলে আমার আর সারা রাত ঘুম আসবে না। আপনি কি চান আমি সারা রাত না ঘুমিয়ে থাকি? না না, আমি সেটা কেন চাইবো, তুমি ঘুমাও। ধন্যবাদ। বলে নেহা উপাস ফিরে চোখ জোড়া বন্ধ করে নিল। মূলত জয়ের প্রশ্ন থেকেই বাঁচাতেই নেহা ঘুমানোর ভান করছে। নেহা চায় না জয় ওর শরীরের অসুস্থতার কথা জানুক। হ্যাঁ, জয়ের কথাই ঠিক, নেহার জ্বর এসেছে, তবে সেটা আজ কিংবা কাল থেকে নয়। নেহার শরীরের জ্বরটা প্রায় 5 মাস ধরেই আছে। নেহা গত 5 মাস ধরে প্রায় খেয়াল করছে আর হুটহাট জ্বর এসে যায়।
আর রাতের বেলায় জ্বরটা একটু বেশি অনুভূত হয়। তবে শরীরের উপর তেমন প্রভাব না ফেলায় হালকা পাতলা ভেবে নিহার সেটাকে কোনো আমলে নেয় না। হয়তো এমনিই গা গরম হয় আর মনে হয় যে জ্বর এসেছে। এই ভেবে নিহা কখনো কোনো মেডিসিনও নেয় না। এতদিন ফ্লোরে থাকায় সেটা জয়ের দৃষ্টিগোচর না হলেও কাল যখন জয় ওকে পাশে শুতে বলল তখন ব্যাপারটা আর জয়ের থেকে লুকিয়ে রাখতে পারল না। কাল যখন জয় নেহাকে জড়িয়ে ধরল তখনই জয়ের মনে হলো নেহার শরীরে জ্বর এসেছে। কিন্তু এটা শীতের সিজন বলে জয় ভেবেছিল শীতের কারণেই নেহার শরীরের তাপমাত্রাটা এমন উষ্ণ মনে হয়েছে। বাট আজ যখন সেম তাপমাত্রা অনুভব হলো জয়ের সন্দেহ হলো। সাথে সাথে নেহাকে চেক করতে লাগলো, কিন্তু জয়ের সন্দেহটা নেহার যুক্তির মাঝেই চাপা পড়তে বাধ্য হলো। মাঝখানে কেটে গিয়েছে আরও 15 দিন। এখন জয় পুরোপুরি সুস্থ। গত 3 দিন হলো সে অফিসে যাচ্ছে। রায়হান সাহেবও ছেলেকে সব কিছু বুঝিয়ে দিয়ে নিজে অবসর নিয়ে নিলেন। যদিও রায়হান সাহেব প্রথমে রাজি হননি, কারণ উনি চেয়েছিলেন আরও একটু সুস্থ হয়ে তারপর জয় অফিসে জয়েন করুক। কিন্তু জয়ের জোরাজুরিতে তিনি আর না করতে পারলেন না। তবে জয় অফিসে জয়েন করার আগে নিজের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করতে ভুল করলো না। আর সেটা হলো জয় পুরোপুরি সুস্থ হওয়ার সাথে সাথে মীরাকে আর শিহাবকে অ্যাটাম্পট টু মার্ডারের দায়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন মীরা আর শিহাব জেলেই আছে। যদিও মীরা অনেক হাতে পায়ে ধরেছিল জয়ের, কিন্তু জয় কোনো রকম মায়া দয়া দেখালো না। যেখানে ওকেই মেরে ফেলতে চেয়েছিল সেখানে মায়া দয়া দেখিয়ে কী লাভ? আর সবচেয়ে বড় কথা সেটা হলো জয় এখন নেহাকে প্রচণ্ড ভালোবাসে। সে তো নেহাকে রীতিমতো চোখে হারায়। যখন বাড়িতে থাকতো তখন তো নেহাকে পাশে বসিয়েই রাখতো, আর এখন অফিসে গিয়েও ছাড় দেয় না। দিনে কম করে হলেও 8 থেকে 10 বার কল করে কথা বলবে নেহার সাথে। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় জয় অফিস থেকে বাসায় ফিরল। নেহা তখন রুমেই ছিল, কারণ এখন রায়হান সাহেব বাড়িতে থাকায় নেহার আর রান্নাঘরে যাওয়াই হয়ে ওঠে না। তাই ঋতুকেই একা হাতে সব করতে হয়। যদিও এতে নেহার খুব কষ্ট লাগে ঋতুর জন্য, কিন্তু কিছুই করার নেই। শায়লা বেগম আর জেসির বাইরে যাওয়ারও এখন একদম কমে গিয়েছে বললে ভুল হবে। একেবারে বাইরে যেতে পারছে না বললেই চলে। জয় রুমে এসে দেখলো নেহা বিছানায় বসে ওর কিছু শার্ট প্যান্ট আয়রন করছে। জয় মুস্কি হেসে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ম্যাডামের এখন ছুটি চলছে বুঝি? জয়ের কণ্ঠস্বর শুনে নেহা দরজার দিকে তাকালো। জয়ের প্রশ্ন শুনে অবাক কণ্ঠে বলল, মানে? জয় অফিসের ব্যাগটা বিছানার এক পাশে রেখে নেহার মুখোমুখি গিয়ে বসলো। তারপর শার্টের হাতা গুটাতে গুটাতে হেসে বলল, মানে হলো এই যে এখন আর রান্নাঘরে যেতে পারছো না, ঘরের কোনো কাজে হাত দিতে পারছো না, তাই বললাম আর কি। এখন ছুটি চলছে নাকি? তবে আমি খুব খুশি, আর এই জন্যই তো অফিসে তাড়াতাড়ি জয়েন হয়ে বাবাকে রিটার্ন করে দিলাম। নেহা একটা শার্ট তুলে অন্য একটা শার্ট বিছিয়ে সেটার উপর আয়রন করতে করতে বলল, তার মানে আপনি চেয়েছিলেন আমি যাতে ঘরের কোনো কাজ করতে না পারি, আর রান্নাঘরেও যেন যেতে না পারি, তাই না? সে আর বলতে, আমি বললে তো তুমি কোনো দিনও শুনতে না, উল্টো আমার সাথে জেদ করে আরও বেশি করে করতে। তাই বুদ্ধি খাটালাম আর কি। একদিকে ড্যাডেরও বিশ্রাম নেওয়া হয়ে গেল, অন্যদিকে তোমারও ছুটি হয়ে গেল। আপনি অনেক খারাপ, তাই বলে এমন করবেন? জানেন ঋতুর একা হাতে সব কাজ করতে অনেক কষ্ট হয়। আমি যখন করতাম তখন তো ওর হেল্প পাওয়া সত্ত্বেও আমি নিজেই হাঁপিয়ে উঠতাম, আর এখন তো ওকে একাই সব করতে হয়। আমি একটু হাতও লাগাতে পারি না। কিচেনের দিকে যাচ্ছি দেখলেই বাবা ডেকে পাশে বসিয়ে রাখে। ভালোই তো, শ্বশুর আর বৌমা মিলে গল্প করবে। তবে তুমি টেনশন করো না, আমি খুব দ্রুত আরেকজন কাজের মেয়ে নিয়ে আসবো। তোমার ঋতুর জন্য আর টেনশন করতে হবে না। আচ্ছা নিহা, একটা কথা বলো তো, কি কথা? তুমি এত মহৎ কেন? মোটেও না। আমাকে মহৎ বললে মহৎদের কি বলবেন? সেটাই। মহৎ মানুষেরা কি আর নিজের প্রশংসা শুনতে পছন্দ করে? এনিওয়ে, আমি বরং যাই, ফ্রেশ হয়ে আসি। বলেই জয় ওয়াশরুমে চলে গেল। নিহারও আয়রন করা শেষ, তাই সব শার্ট প্যান্ট নিয়ে আলমারিতে তুলে রাখলো। তারপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল। আর খানিক বাদে ফিরল হাতে চায়ের কাপ সমেত। জয় ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। নেহাকে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকতে দেখে মুখে হাসি টেনে গলায় ঝুলানো টাওয়ালটা স্ট্যান্ডে রেখে খাটে ধপাস করে বসে পড়ল। জয় জানতো নেহা ওর জন্য চা আনতেই রুম থেকে বেরিয়েছে, কারণ এই 3 দিন প্রতিদিনই অফিস থেকে আসার পর সে ওয়াশরুমে ঢুকলে নেহা ওর জন্য চা করে নিয়ে আসে। আর শীতের সময় চাটা যেন জয়ের জন্য সোনার সোহাগা। আর সেটা যদি হয় নেহার হাতের, তাহলে তো কোনো কথাই নেই।
নেহা যে খুব ভালো চা বানায় সেটা জয় যখন ওকে পছন্দ করতো না তখন থেকেই মানতো। নেহা জয়ের হাতের চায়ের কাপ দিয়ে আবারও রুমের টুকটাক কাজ করতে লাগলো। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আচ্ছা নিহা, তোমার কি এখনো সব গোছানো হয়নি? 3 দিন হয়েছে আমরা এই রুমে এসেছি, আর তুমি এখনো কি এত গোছগাছ করছো বলো তো? এই রুম থেকে যখন গেস্ট রুমে সেটেল করেছিলে তখন তো একদিনেই সব গুছগাছ হয়ে গিয়েছিল, তাহলে এখন এত সময় লাগছে কেন? নেহা আলমারিতে কাপড়গুলো গুছাচ্ছিল, ওইগুলো আলমারিতে রাখতে রাখতেই বলল, আরে এইসব রুম চেঞ্জ করার কারণে গোছগাছ করছি না। রুমের গোছগাছগুলো তো গতকালই হয়ে গেছে। আসলে আলমারিটা একটু অগোছালো হয়েছিল তো, তাই গোছাচ্ছিলাম। ও, এরপর নেহা আর জয় আরও টুকটাক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। রাত 9টা বেজে 10 মিনিট। সবাই ডাইনিংয়ে বসে রাতের খাবার খাচ্ছিল। আসলে শীতের দিন হওয়ায় রায়হান সাহেব নতুন নিয়ম করেছেন রাত 9টায় ডিনার করে নেওয়াটা। নেহাও সেদিনের পর থেকে সবার সাথে বসেই খায়। সবাই যখন খাবার খেতে ব্যস্ত তখন রায়হান সাহেব গলা খা করে দিয়ে বলে উঠলেন, জয়, বলছিলাম যে এখন তো তুই অফিসের সামলাচ্ছিস আর আমিও অবসর পেয়ে গেছি। আর কয়েকদিনই বা একা একা সময় কাটাবো বল। এবার তো একজন খেয়ালের সাথে আনার ব্যবস্থা কর। দেখ, এতদিন তুই বেপরোয়া ছিলি বলে এই বিষয়ে কথা বলিনি, বাট এখন তো তুই সাংসারিক হয়ে গেছিস। আই থিঙ্ক এবার আমাদের ঘরে নতুন আরেকজন সদস্য আনার সময় হয়েছে। আর কিন্তু খুব শীঘ্রই একজন খেলার সাথে চাই, এই আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় আর নেহা দুজনেই অবাক হয়ে একে অপরের মুখে চাওয়াচাই করতে লাগলো। বাবা এসব কি বলছে? খেলার সাথে চায় মানে? বললেই এসে যাবে নাকি? ওদের মধ্যে তো এখনো তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আর নতুন অতিথি আসবে কোথা থেকে? এখনো তো নিজেদের মধ্যেকার ভুল বুঝাবুঝিটাই ঠিক করতে পারলো না, আর বাবা বলছে তার নাকি খেলার সাথে চাই। এসব ভেবে জয়ের তো রীতিমতো ভীষণ লেগে গেছে। রায়হান সাহেব জয়ের মুখোমুখি বসেছিলেন। ছেলের ভীষণ লেগেছে দেখে উনি দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দিলেন। নে বাবা, পানি খা। তোর হঠাৎ ভীষণ লাগলো কি করে? জয় পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে দিল। কি করে জয়, তোর হঠাৎ কাশি উঠলো কেন? নাকি তোর ড্যাডের কথাটা হজম করতে পারলি না? কোনটা? জয় বুঝতে পারলো ওর মম কি বোঝাতে চাইছে, কিন্তু এখন কিছু বলা যাবে না, তাই একটু নর্মাল হয়ে বলল। না মম, তেমন কিছু না। জয়ের কথা শুনেও নিহার কেন যেন বিশ্বাস হলো না, তাই নিচু স্বরে নিহা বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। জয়, ভীষণ লাগলে হবে না। আমার কথাটা কিন্তু মাথায় রাখবি। আমি খুব দ্রুত খুশি সংবাদ শুনতে চাই। নেহার তো এবার লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। বাবাও না, কিসব বলছেন? এভাবে কেউ খোলাখুলি বলে? নেহা জানে শ্বশুরমশাই তার অনেক ফ্রেন্ডলি, কিন্তু তাই বলে সবার সামনে এভাবে ইজ্জতের ভালুতা করবে? নেহার যেন লজ্জায় গলা দিয়ে আর খাবারই নামছে না। তবুও কোনো মতে খাবারটা শেষ করলো। একটু পর সবার খাওয়া হয়ে গেলে যে যার রুমে চলে গেল। রায়হান সাহেবও রুমে চলে গেছেন। এটাই একটা সুযোগ ঋতুকে ডাইনিংয়ে আর কিচেন গুছাতে একটু সাহায্য করার। গত 2 দিন ধরে শুধু এই সময়ই ঋতুকে একটু সাহায্য করতে পারে নেহা। বাকি সময় তো কিচেনের দ্বারে কাছেও যেতে পারে না। নেহাকে কিচেনে দেখে ঋতু অবাক হলো না, বরং হাসি মুখে বলল, ভাবি তুমি এমন কেন? কেমন? এই যে মানুষ সুযোগ খোঁজে আরাম পাওনের জন্য, আর তুমি সুযোগ পাওয়ার পরেও রান্নাঘরে চলে আইসো আমার সাহায্য করণের জন্য। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নাও, আমি ততক্ষণে এগুলো ধুয়ে দিচ্ছি। ভাবি তুমি শুধু শুধু কেন কষ্ট করে আইসো কত? আমি তো কইরা নিতে পারতাম। এতদিন পর স্বামীর একটু ভালোবাসা পাইছো, রুমে না গিয়ে রান্নাঘরে আইতে গেলা কেন? যাও রুমে যাও, ভাইজান আবার রাগ করব, এসব আমি করে নিব। আরে উনি কিচ্ছু বলবেন না, তুমি খেয়ে নাও তো। ঋতু এবার প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করলো, আর খেতে খেতেই বলল, তবে একটা কথা কি জানো ভাবি? নেহা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ঋতুর দিকে। ঋতু বলল, আমি কিন্তু মেলা খুশি হয়েছি যে ভাইজান এখন তোমারে ভালোবাসে দেখা। আমি তো সবসময় দোয়া করতাম যেন তোমারে ভাইজান বুঝতে পারে, আর যেন তোমারে খুব খুব ভালোবাসে। আমি চাইতাম ভাইজান তোমারে মেলা ভালোবাসুক। আল্লাহ আমার কথা শুনেছে। তোমার সুখ দেখা আমার কি যে ভালো লাগছে বলে বুঝাইতে পারুম না। সব সুখ কি আর সবার কপালে সয় রে ঋতু?
এইভাবে কেন কইতাছো ভাবি? তার মানে আমি যা দেখি সবই কি ভাইজানের লোক দেখানো? ভাইজান কি তোমারে এখনো ভালোবাসে না? আসলে ঠিক তা নয়। উনি আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আমার কেন যেন ওনার ভালোবাসাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। জানো ঋতু, উনি গত 15 দিনে আমাকে কম হলেও 1000 বার ভালোবাসি বলেছেন, কিন্তু আমি কোনো জবাব দিতে পারিনি। অনেকবার আমার কাছে ক্লোজ হতে চেয়েছেন, আমি তাতেও সম্মতি দিতে পারিনি। সব সময় মনের মধ্যে একটা বাধা কাজ করে। যখনই উনি আমার সাথে ঘনিষ্ঠ হতে চায়, তখন আমার কেন জানি না ওনার করা সব অন্যায়গুলো চোখের সামনে ভেসে আসতে থাকে। হ্যাঁ, আমি জানি যে উনি জোর করলে আমি বাধা দিতে পারবো না, কারণ উনি আমার স্বামী, আমার উপর পূর্ণ অধিকার আছে ওনার। বাট আমার মন থেকে সায় আসছে না ওনারকে কাছে টানার। ঋতুর খাওয়া শেষ, সেও এবার কাজে হাত লাগালো। ঋতু একজন ম্যাচিউর মেয়ে, তাই সে বোঝে নেহার কষ্টটা। নেহা যতটুকু বলেছে ততটুকুতেই সে বুঝে গিয়েছে জয় এখন নেহাকে অনেক ভালোবাসে আর নেহাকে স্ত্রীর অধিকার দিতে চাইছে। ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি তো ভাইজানরে ভালোবাসো, তাইলে কেন এত বাধা কও তো? জানি না ঋতু, শুধু এইটুকুই জানি, কারো 2 দিনের মায়ায় পড়তে চাই না। ঋতু কিছু খুঁজে পেল না নেহার কথার পিঠে বলার জন্য, তাই চুপ করে রইল। প্রায় মিনিট 5 পর ওরা কাজ শেষ করে নিজেদের রুমে চলে গেল। সেই দিনের পর থেকে জয়ের জন্য রাতে এখন আর চা আনতে হয় না, কারণ জয় নিজেই বারণ করেছে নেহাকে চা না আনতে। নেহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। মূলত নেহা যতক্ষণ রুমে আসে না ততক্ষণ জয় এইটাই করে প্রতিদিন। নেহা আসার পর আর মোবাইলটা হাতেও নেয় না, আজও তার ব্যতিক্রম হলো না। নেহাকে রুমে আসতে দেখে জয় মুস্কি হেসে মোবাইলটা বালিশের পাশে রেখে 2 হাত মাথার নিচে রেখে আরাম করে শুয়ে নেহার দিকে চেয়ে রইল। যেই চাহনিতে নেহা প্রতিনিয়ত গায়েল হয়, শুধু নেহা কেন, এই চাহনিতে যে কোনো মেয়েই অনায়াসে তলিয়ে যেতে বাধ্য। নেহা তো জয়কে প্রথম দেখে এই চোখের মনেতেই আটকে গিয়েছিল। জয়ের শান্ত চাহনিটা যেন নেহাকে ক্ষণে ক্ষণে দুর্বল করে দেয়, কিন্তু নেহা এত তাড়াতাড়ি দুর্বল হতে চায় না, তাই নিজের সুপ্ত আবেগটা চাপা রেখে বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? দেখছি ম্যাডামের এতক্ষণে আসার সময় হলো। কি করব বলুন? ঋতুকে একটু সাহায্য করতে না পারলে আমার সারা রাত ঘুমই আসবে না। মেয়েটা একা একা কতক্ষণ করবে এতগুলো কাজ? তাই ওকে একটু সাহায্য করে আসলাম। কথাগুলো বলতে বলতে নেহা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথাটা হালকা আঁচড়ে নিল। জয় আগের মতোই শুয়ে থেকেই বলল, আমার বউয়ের এত গুণ আমি কোথায় নেই বলো তো? আচ্ছা, তোমার এত গুণ কেন? তবুও কারো মন পাওয়ার গুণটা নেই। আদৌ কি তাই, নাকি মনের পাশাপাশি পুরো মানুষটাকেই বশ করে নেওয়ার ক্ষমতা রাখো? আমার তো মনে হয় পুরো আমিটাকেই এখন তোমার করে নিয়েছো। জয়ের কথাই নেহা তাচ্ছিল্য হাসল, হেসে বলল, আজকাল আবেগটা একটু বেশি হয়ে গেছে আপনার, তাই এমন মনে হচ্ছে। আবেগের বশে মানুষের সাদাকেও রঙিন মনে হয়, জানেন নিশ্চয়ই সেটা। মেবি। তাই তো আজকাল শুধু চারপাশে নিহা নামক অস্তিত্বটাই শুধু খুঁজে পাই। নিজেকে বোঝান যে আবেগ দিয়ে জীবন চলে না, এটা বাস্তবতা। তাহলেই আর এমনটা হবে না, কারণ গেও মেয়েদের সাথে আর যাই হোক সংসার করা যায় না, কথাটা মনে করলেই হবে। কথাগুলো বলেই নেহা ওয়াশরুমে চলে গেল। জয়ের বুঝতে দেরি হলো না, নেহা ওর কথাটাকেই কথাগুলো বলেই নেহা ওয়াশরুমে চলে গেল। জয়ের বুঝতে দেরি হলো না, নেহা ওর কথাটাই ওকে ফিরিয়ে দিয়েছে। কথাগুলো বলেই নেহা ওয়াশরুমে চলে গেল। জয়ের বুঝতে দেরি হলো না, নেহা ওর কথাটা ওকে ফিরিয়ে দিয়েছে। কারণ ওই একদিন নেহাকে বলেছিল যে তোর মতো একটা গেও মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। সময় থাকতে আমার জীবন থেকে চলে যা, নয়তো আমি তোর জীবন নরকে পরিণত করব। কথাটা মনে পড়তেই জয়ের হৃদয়টা বিষাদে ছেয়ে গেল। ওর আসলে অবহেলা পাওয়াটারই প্রাপ্য, কারণ এতদিন ও নেহার সাথে যে ব্যবহারটা করেছে তাতে নেহা ভালো করে কথা বলছে, সেটাই অনেক। তবে সে হার মানবে না, যে করেই হোক নেহার রাগটা ভাঙাবেই। এবার অন্তত মান অভিমানের পালাটা ঝুঁকানো দরকার। কথাগুলো নিজের মনে গুছিয়ে নিয়ে জয় সোজা হয়ে শুয়ে পড়ল। খানিক বাদে নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে এই সোজা বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর লাইটটা অফ করে ড্রিম লাইটটা চালিয়ে দিল। নেহা একটু অবাকই হলো, কারণ প্রতিদিন সে শোয়ার সাথে সাথে জয় ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু আজ কেন যেন জয় ওকে জড়িয়ে ধরল না। এভাবেই কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেল। নেহা উপাস ফিরেই শুয়েছিল। একটু পর জয়ের দিকে ফিরে শুতেই অচমকা জয়ের সাথে চোখাচোখি হয়ে গেল।
নিহার বুঝতে দেরি হলো না জয় এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। আবারও সেই শান্ত চাহনি, যেই চাহনির গভীরতায় নিহা মুহূর্তেই তলিয়ে গিয়েছে। তবে সেটা বেশি সময়ের জন্য না, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রুমের মাঝে পিনপতন নীরবতা, কারো মুখ দিয়ে কথা বলার যেন প্রয়োজনই পড়ছে না। দুজনের চোখের দৃষ্টি বিনিময় করেই যেন ব্যক্ত করছে হাজারো না বলা কথা। জয় নিহার গালে আলতো করে হাত রেখে কোমলভাবে স্পর্শ করলো। জয়ের এমন কোমল স্পর্শে নিহা যেন কেঁপে উঠল, তবে প্রকাশ করলো না সেটা, বরং ঠাই জয়ের চোখে চোখ রেখেই শুয়ে রইল। নীরবতার সুতো ছিঁড়ে হঠাৎই জয়ই কথা বলল। নিহা, হুম। ডাইনিংয়ে ড্যাড কি বলেছে শুনেছো? হুম, শুনেছিলাম। আচ্ছা, আমরা চাইলেই কি আমাদের মধ্যে সব ঠিক করতে পারি না? চাইলেই কি ড্যাডের ইচ্ছাটা পূরণ করতে পারি না? নিহা নিশ্চুপ। নিহাকে চুপ থাকতে দেখে জয় আবারও বলে উঠল। কি হলো, কথা বলছো না যে? আজ রাতটা ভালোবাসাময় হলে কি খুব বেশি ক্ষতি হবে? আমরা কি চাইলেই পারি না সব ভুলে আরেকটা অস্তিত্বের জন্ম দিতে? নিহা কোনো কথা বলল না, আগের মতোই চুপচাপ জয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আজ কি কথা না বলার পণ করেছো? কিছু বলছো না যে? আমরা কি আবার সব নতুন করে শুরু করতে পারি না? আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই নিহা। আমি তোমাকে সেই অধিকারটা দিতে চাই যেটা প্রতিটা মেয়েই চাই। আমি আজ তোমাকে পূর্ণ করতে চাই, তোমাকে নিজের করে নিতে চাই। হবে কি আমার? মন সায় দিচ্ছে না। নীরবতার মাঝখান থেকে নিহার ছোট্ট করে বলা মন সায় দিচ্ছে না কথাটা যেন এক মুহূর্তেই জয়ের পুরো পৃথিবীটা থমকে দিল। সকল আশা ভরসা যেন নিমিষেই নিঃশেষ হয়ে গেল। তার মানে কি নিহা ওকে এখনো ক্ষমা করতে পারেনি? জয়ের পুরো হৃদয়টা যেন বিষাদে ছেয়ে গেছে। নিজের অজান্তেই নিহার গালে থাকা হাতটা গুটিয়ে আসলো। নিহাকে এই মুহূর্তে কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না জয়। তবুও নিজেকে শান্ত রেখে গলা ধরাই বলল। নিহা, তুমি আমাকে এত ঘৃণা করো যে আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আমি কি এতটাই খারাপ যে আমাকে ক্ষমা করা যায় না? আমি মানছি আমি ভুল করেছি, আর মানুষ মাত্রই তো ভুল। তাই বলে কি আমাকে নতুন করে কোনো সুযোগ দেওয়া যায় না? আমরা কি সব ভুলে নিজেদের মাঝে মিশে যেতে পারি না? আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে চাই নিহা, তোমাকেও আমার রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে নিতে চাই। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিজের করে পেতে, বড্ড ইচ্ছে করছে তোমায় নিজের সবটা দিয়ে ভালোবাসতে। তোমাকে নিয়ে ডুব দিতে চাই ভালোবাসার গভীর সাগরে। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কথাগুলো বলছে আর নিহার গালে আলতো হাতের স্পর্শ করে যাচ্ছে জয়। জয়ের কোমল স্পর্শে নিহার যেন সারা শরীর শীতল স্রোত বয়ে গেছে। তবুও নিজেকে আবেগে না ভাসিয়ে শক্ত গলায় বলল। আপনি আমার স্বামী, আমার উপর পূর্ণ অধিকার আছে আপনার। আপনি চাইলে আমি বাধা দিতে পারবো না, কিন্তু সত্যি বলতে মন থেকে সায় দিতে পারছি না। তবে আপনি চাইলে আপনার অধিকার আদায় করে নিতে পারেন, আমি বাধা দেব না। নিহার কথাগুলো যেন জয়ের ভাঙা মনটাকে আরও একবার ভেঙে চুরমার করে দিল, যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে ভাঙা মনটা গুটিয়ে নিয়ে মুখে হাসি টেনে জয় বলল। না নিহা, আমি এভাবে তোমাকে চাই না। তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করব না। যতক্ষণ না তুমি মন থেকে চাইছো আমি তোমার কাছে যাই, ততদিন আমি তোমার কাছে যাব না। যেদিন তুমি নিজ থেকে কাছে টানবে আমি সেই দিনের অপেক্ষায় আছি। অনেক রাত হয়েছে, ঘুমাও। কথাগুলো বলেই জয় উপাসে ফিরে শুয়ে পড়ল। নিহার বুঝতে দেরি হলো না জয় ওর কাজে কষ্ট পেয়েছে, কিন্তু সেই বা কী করবে? মন সায় না দিলে তো কিছু জোর করে হয় না। নিহা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো। আমি জানি মানুষটা আমাকে আগে ভালো না বাসলেও এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছে। আমি এটাও জানি উনি আমাকে নিজের অংশ করতে চান, নিজের ভালোবাসায় সিক্ত করতে চান। কিন্তু আমারই বা কী দোষ? আমারও কি ইচ্ছে করে না ওনার ভালোবাসা পেতে? আমিও তো চাই উনি আমায় ভালোবাসুক, আমাকে নিজের সাথে মিশিয়ে নিক। কিন্তু কেন জানি না ওনাকে কাছ টেনে নিতে আমার মধ্যে কেন এত সংশয় কাজ করছে, কেন একটা বাধা কাজ করছে। এখন যে মানুষটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, আমি তো চাইনি মানুষটা কষ্ট পাক। হ্যাঁ, নেহা এই মানুষটার কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। এই মানুষটাকে সে কিছুতেই কষ্ট দিতে চায় না। কিন্তু ওরই বা কী করার আছে? ও তো নিজের ইচ্ছেই কষ্ট দিচ্ছে না। কথাগুলো ভাবতে ভাবতেই নেহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। সকালবেলা আজ জয়ের মুখটা নেহার আগেই ভেঙে গিয়েছে। জয় ঘুম ভেঙে চোখ খুলতেই দেখলো নেহা অরি বুকে গুটিসুটি হয়ে বেঘুরে ঘুমাচ্ছে। জয় এটা দেখে মুচকি হাসলো, কিন্তু জয়ের হাসিটা বেশি সময় স্থায়ী হলো না।
হঠাৎই কিছু একটা মনে হতেই জয় দ্রুত নিহাকে বালিশে শুয়ে দিয়ে নিহার কপালে আর গালে হাত দিয়ে চেক করলো, আর সাথে সাথে আটকে উঠল। নিহার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জয় যেন মুহূর্তেই পুরো পৃথিবীটা থমকে গেল। কোনো উপায়ন্তর না পেয়ে আলতো হাতে নিহার গালে স্পর্শ করে ডাকতে লাগলো। নিহা, নিহা, নিহা উঠো, চোখ খুলো নিহা, সকাল হয়ে গেছে তো, উঠবে না? আর কতক্ষণ ঘুমাবে? কিন্তু জয়ের ডাকে নিহার কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। জয়ের জন্য এবার টেনশন হতে লাগলো। একে তো নিহা প্রতিদিন ওর আগে উঠে যায়, আর আজ এখনও ওঠেনি। তার উপর নিহাকে এত টাকার পরেও সাড়া দিচ্ছে না। যেখানে এক ডাকেই নিহার ঘুম ভেঙে যায়, জয়ের দিক বেদিক শূন্য হয়ে এবার আরও জোরে জোরে ডাকতে লাগলো নিহাকে। নিহা, নিহা, এই নিহা, নিহা উঠো, এই নিহা, আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? প্লিজ চোখ খোলো, দেখো আমি ডাকছি তো তোমায়। তোমার না দেরি করে ঘুম থেকে উঠতে ভালো লাগে না? তাহলে আজ এতক্ষণ ঘুমাচ্ছ কেন? নিহা, এই নিহা, এবার কিন্তু আমার রাগ হচ্ছে বলে দিচ্ছি, তাড়াতাড়ি চোখ খুলো বলছি। জয়ের এত ডাকাডাকিতেও নিহার কোনো চোখ খুলল না, বরং আগের মতো বেঘুরে ঘুমাতে লাগলো। এত ডাকাডাকির পরেও নিহা এভাবে চোখ না খোলাটা জয়ের যেন আর হজম হলো না। জয়ের মস্তিষ্ক যেন মুহূর্তেই শূন্য হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। ফাঁকা মস্তিষ্ক নিয়ে এবার বাড়ির সবাইকে ডাকতে লাগলো। ড্যাড, ড্যাড, মম, আরে তোমরা সবাই কোথায় গেলে? এদিকে এসো। নিহা প্লিজ উঠো, তুমি এত সময় ধরে চোখ খুলছো না কেন? আমার বুঝি টেনশন হচ্ছে না? জয় এত জোরে ডেকেছে যে জয়ের ডাকগুলো যেন পুরো বাড়িতে প্রতিধ্বনি হতে লাগলো। সকাল সকাল জয় এত জোরে ডাকছে কেন সেটা দেখতে রায়হান সাহেব, শায়লা বেগম, জেসি, এমনকি ঋতু পর্যন্ত ওদের রুমের সামনে চলে এসেছে। জয় বাবা, দরজা খোল। কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন? জয় বাবার কণ্ঠ পেয়ে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিয়ে ওদেরকে ভেতরে ঢুকতে দিল। কাতর কণ্ঠে বলল, ড্যাড দেখো না, নিহাটা কথা বলছে না। ওকে আমি এত করে ডাকছি, তারপরেও আমার ডাকে সাড়া দিচ্ছে না। হ্যাঁ আমি মানছি ওর জ্বর হয়েছে, তাই বলে আমার ডাকে সাড়া দিবে না? আচ্ছা কথা না হয় বললো না, তাই বলে কি চোখ মেলেও দেখবে না? তুমি ওকে একটু বকে দাও তো ড্যাড, নিশ্চয়ই ও আমার সাথে মজা করছে। তুমি তাড়াতাড়ি উঠতে বলো ওকে। সবার নজর এবার জয়ের দিক থেকে সরে গিয়ে নিহার উপর পড়ল। নিহার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। রায়হান সাহেব ছেলের কথা শুনে আর এক মুহূর্তও যেন দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত গিয়ে নিহাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলো, কিন্তু ওনার ডাকেও ফলাফল শূন্য। নিহা না কোনো রকম সাড়া দিল আর না কোনো রকম চোখ খুলল। রায়হান সাহেবের আর বোঝার বাকি রইল না, নিহা সেন্সলেস হয়ে পড়েছে। জয়, ও তো সেন্সলেস হয়ে পড়েছে। রায়হান সাহেবের কথায় যেন জয় সহ উপস্থিত সবাই অবাক। নিহা সেন্সলেস হয়ে গেছে মানে? জয়ের তো রীতিমতো পুরো শরীর কাঁপছে। ড্যাড কি বলছো তুমি? নিহা সেন্সলেস মানে? হ্যাঁ জয়, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার ফোনটা তোর রুমে ফেলে আসছি। তোর ফোনটা কোথায়? আমাকে দে, আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। তুই ওকে কোলে তুলে নে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই নাও ড্যাড, আমি নিহাকে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। কথাটা বলেই জয় দ্রুত গিয়ে নিহাকে কোলে তুলে নিল। তারপর আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে নিহাকে নিয়ে বেরিয়ে গেল। পেছনে কে আসলো আর না আসলো সেটারও পরোয়া করলো না। হসপিটালের করিডোরে টানা আধা ঘন্টা ধরে নিশ্চিত মুখ নিয়ে এপাশ থেকে ওপাশে পায়চারি করছে রায়হান সাহেব। আর পাশেই রাখা একটি টুলে দু হাতে মুখ গুজে মাথা নিচু করে বসে আছে জয়। দুজনকেই দেখে বোঝা যাচ্ছে খুব টেনশনে আছে। দুজনেরই বারবার দরজার দিকে তাকাচ্ছে, হয়তো ভেতর থেকে কেউ বেরিয়ে আসার অপেক্ষা করছে। নিহাকে নিয়ে জয় আর রায়হান সাহেবই এসেছে। যদিও শায়লা বেগম সাথে আসতে চেয়েছিলেন, কিন্তু জয় আনেনি। কারণ রায়হান সাহেব না জানলেও জয় জানে শায়লা বেগম নিহাকে কতটা অপছন্দ করে। তাই জয় চায়নি মা ওদের সাথে আসুক। কিন্তু জয় তো আর জানে না যে নিহার এমন সেন্সলেস হয়ে পড়াতে শায়লা বেগমও খারাপ লাগছে। শায়লা বেগম এতদিন ধরে নিহাকে অপছন্দ করে আসলো, এখন নিহার হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়াটা যেন উনিও মেনে নিতে পারছেন না। খানিক বাদে দরজা ঠেলে একজন ডক্টর বেরিয়ে আসলেন। ডক্টরকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব দ্রুত ডক্টরের সামনে গেল। ডক্টর নেহা কেমন আছে? সেন্স ফিরেছে? আমরা কি নেহার সাথে দেখা করতে পারবো? দেখুন রায়হান সাহেব, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। আপনারা শান্ত হন। যদিও এখনও পেশেন্টের সেন্স ফিরেনি, তবে আমরা চেষ্টা করছি। আচ্ছা ডক্টর, ওর এইভাবে হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ার কারণ কি? দেখুন, এই বিষয়ে আমরা কিছু নিশ্চিত হয়ে বলতে পারছি না।
তবে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে খাওয়ায় অনিয়ম আর ঘুম কম হওয়ার কারণে এমন সেন্সলেস হয়ে পড়েছে। আর তার উপর ওনার শরীরে এখন 100-র উপরে জ্বর, এটাও মাথায় রাখতে হবে। তাই আমরা এখনই নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না পেশেন্টের মেইন প্রবলেমটা কী। বাই দ্য ওয়ে, আমি যে কারণে আপনার কাছে এসেছিলাম, আচ্ছা আপনাদের সাথে কি কোনো মেয়ে এসেছে? আই মিন পেশেন্টের কোনো মেয়ে রিলেটিভস? কেন বলুন তো? না, আসলে পেশেন্টের কয়েকটা টেস্ট করতে হবে, আর তার জন্য পেশেন্টকে হসপিটালে ড্রেস পরাতে হবে। তাই বলছিলাম আর কি, যদি পেশেন্টের ড্রেস চেঞ্জ করার জন্য আমার সাথে কাউকে ভিতরে পাঠাতেন। রায়হান সাহেব একবার ছেলের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন, তারপর বললেন, না, আমাদের সাথে তো কোনো মেয়ে নেই ডক্টর। এক কাজ করুন, আপনাদের কোনো ফিমেল নার্সকে দিয়ে একটু চেঞ্জ করিয়ে নিন প্লিজ। ওকে, ঠিক আছে। বলেই ডক্টর আবারও ভেতরে চলে গেল। রায়হান সাহেব এবার ছেলের পাশে গিয়ে কাঁধে হাত রাখলেন। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতে জয় চমকে তাকালো। বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই জয় উঠে বাবাকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। রায়হান সাহেব ছেলের অবস্থা বুঝতে পেরেছেন, তাই তো ছেলের পিঠে সান্ত্বনার হাত রাখতে ভুল করলেন না। বাবা স্নেহের হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে জয় কেঁদে উঠে বলল, ড্যাড, নিহার কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? সুস্থ হয়ে আবার আমার সাথে কথা বলবে তো? শান্ত হ বাবা, নিয়ার কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখ, নিশ্চয়ই আল্লাহ আমাদের নিরাশ করবেন না। তখনই শায়লা বেগম আর জেসির আওয়াজ কানে আসলো। রায়হান সাহেব ছেলেকে জড়িয়ে আবারও টুলে বসিয়ে দিলেন, তারপর ছেলেকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, টেনশন করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। রায়হান, নিহা কেমন আছে এখন? ডক্টর কি বলেছে? স্ত্রীর প্রশ্ন শুনে রায়হান সাহেব এবার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ডক্টর এখনো সেন্স ফেরাতে পারেনি, কিছু টেস্ট করাতে হবে নাকি, তারপর বোঝা যাবে কি হয়েছে। কি বলছো? আধা ঘন্টা হয়ে গেছে এখনো সেন্স ফিরেনি? মানে এতক্ষণ সেন্সলেস থাকলে তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুমি ডক্টরকে বলনি যে করে হোক সেন্সটা ফিরিয়ে আনতে? ডক্টর কি হয়েছে আমার থেকে কম বোঝে নাকি? ওনারা যে ট্রেনটা ভালো মনে করে সেটাই তো করবেন। আগে থেকে রিপোর্টে কি আসে তারপর না হয় ডক্টরকে যা বলার বলবো। শায়লা বেগম স্বামীর কথায় যুক্তি খুঁজে পেলেন, যার কারণে উনি সম্মতি সূচক মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইলেন। জেসি এতক্ষণ ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। ভাইকে এমন বিধ্বস্ত হয়ে বসে থাকতে দেখে ওরও এবার খারাপ লাগতে লাগলো। কিছু সময়ের ব্যবধানে ওর হাসি খুশি ভাইটা কেমন অসহায় হয়ে পড়েছে। ভাইকে এ অবস্থায় দেখে জেসির খুব খারাপ লাগছে। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধীর পায়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। জয় এক দৃষ্টিতে সামনের দেওয়ালটির দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে সে এই জগতে নেই, হয়তো নিহাকে নিয়েই ভাবছে। জেসি ভাইয়ের কাঁধে হাত রেখে কান্না মিশ্রিত গলায় বলল, ভাইয়া, এমন ভেঙে পড়ছিস কেন? প্লিজ এমন ভেঙে পড়িস না। দেখবি ভাবির কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। তুই নিজেকে শক্ত রাখ। জেসির এতগুলো কথায় জয়ের যেন কোনো হেলদোল হলো না। ভাইকে এমন পাথর হয়ে যেতে দেখে জেসি ছলছল চোখে মায়ের দিকে তাকালো। শায়লা বেগম এতক্ষণ ধরে ওদের দিকেই তাকিয়েছিল। ছেলের পাথর হয়ে বসে থাকাটা ওনারও সহ্য হচ্ছে না, তাই উনি এবার ছেলের পাশে এসে দাঁড়ালেন। কিছু একটা ভেবে ছেলের কাঁধে হাত রাখলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে জয়ের দ্বিতীয়বারের মতো ঘোর কাটলো। চমকে তাকালো হাতের মালিকের দিকে। মা দাঁড়িয়ে আছে ওর পাশে। শায়লা বেগম আশ্বাসে বুলিয়ে বললেন, টেনশন করিস না বাবা, নিহা একদম সুস্থ হয়ে যাবে, ওর কিচ্ছুই হবে না। তুই এমন করে ভেঙে পড়িস না, তোর কিচ্ছু হলে মেয়েটা তো তখন আরও বেশি কষ্ট পাবে। তুই তো জানিস মেয়েটা তোর কষ্ট সহ্য করতে পারে না। কষ্ট পাস না বাবা, সব ঠিক হয়ে যাবে। জয়ের চোখের কোণ বেয়ে চুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ধরা গলায় বলল, মম, আমার কারণেই এমনটা হয়েছে, তাই না? আমি জানি আমার জন্যই আজ নিহার এই অবস্থা। যদি আমি খেয়াল করতাম তাহলে ওর জ্বর আসতো না, আর সেন্সলেসও হতো না ও। সব আমার দোষ, সব আমার। বিশ্বাস করো মম, ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না। শায়লা বেগম ছেলের কষ্টটা অনুধাবন করতে পারছেন, কারণ উনি জানেন ওনার ছেলে অ্যাক্সিডেন্টের পর থেকে নিহাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসবে নাই বা কেন?
যেই মেয়ে নিজের খাওয়া ঘুম বাদ দিয়ে রাত দিন এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওকে তো ভালোবাসা যায়। হয়তো শায়লা বেগম তখন বুঝতে পারেনি, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। প্রায় ঘন্টাখানেক পর একজন মহিলা ডক্টর বেরিয়ে আসলেন ভেতর থেকে। ডক্টরকে বেরোতে দেখে জয় সহ সবাই এগিয়ে গেল। জয় কিছু বলার আগেই রায়হান সাহেব বলে উঠলেন, ডক্টর নেহা কেমন আছে এখন? চেঞ্জ ফিরেছে ওর? হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে। মুহূর্তেই সবার মুখে হাসি ফুটল। রায়হান সাহেব খুশি হয়ে বললেন, ডক্টর সত্য বলছেন আপনি? নেহা চেঞ্জ ফিরে এসেছে? হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু ডক্টরের মলিন কণ্ঠে কিন্তু বলা শুনে সবার মুখের হাসি যেন মুহূর্তে গায়েব হয়ে গেল। রায়হান সাহেব অবাক হয়ে বললেন, কিন্তু কি ডক্টর? তার আগে এটা বলুন যে পেশেন্ট আপনার কি হয়? কেন? আমার মেয়ে। আপনি কি মেয়েকে কোনো পশুর সাথে বিয়ে দিয়েছিলেন? ডক্টরের কথা শুনে রায়হান সাহেব অবাক হয়ে একবার জয়ের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন। মানে? মানে হলো, আমার মনে হয় আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছিলেন সে নিশ্চয় একজন অমানুষের পশু ছিল। আচ্ছা, কখনো কি মেয়ের খোঁজ খবর নেননি নাকি? কখনো কি মেয়ের কাছে জানতে চেয়েছেন মেয়ে সুখে আছে কিনা, নাকি বিয়ে দিয়েই দায়িত্ব পালন করে ফেলেছেন? কোনটা? দেখুন, আমি আপনার কথায় মাথা কিছু খুঁজে পাচ্ছি না। প্লিজ ক্লিয়ার করে বলবেন একটু। ওকে, বলছি। আপনি এমন একজনের সাথে মেয়েকে বিয়ে দিয়েছেন যে আপনার মেয়েকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যদি ওনার ড্রেস চেঞ্জ করার সময় নার্স আমাকে ডেকে না দেখাতো, তাহলে তো আমি জানতেই পারতাম না যে এখনও এমন মানুষ হয় যারা পশুর মতো বউ মারে। আপনার মেয়ের পুরো শরীরে অজস্র মারের দাগ। মারগুলো এমনভাবে মেরেছিল যে প্রতিটা মারের স্থানে রক্ত হয়ে গিয়ে জমাট বেঁধে গেছে। আপনি পুরুষ মানুষ না হলে আমি অবশ্যই আপনাকে নিয়ে গিয়ে দেখাতাম যে কতটা পশুর মতো মেরেছে আপনার মেয়ের জামাই। আর মারগুলো একদিন দুই দিনের নয়। দাগগুলো দেখে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো দাগগুলো দীর্ঘদিন ধরে মারার কারণে হয়েছে। অর্থাৎ ওনাকে দীর্ঘদিন ধরে শরীরে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে মারের দাগ নেই। আর সবচেয়ে বড় কথা হলো ওনার শরীরে দীর্ঘদিন ধরে জ্বর ছিল, যার কারণে ওনার জ্বরটা টাইফয়েডে পরিণত হয়েছে। একদিকে মারের কারণে শরীরের বেশিরভাগ অংশে রক্ত জমাট বেঁধে গেছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে ওনার জ্বর ছিল। দুটো মিলে পেশেন্টের রক্তে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে, যার কারণে ওনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে। আর পেশেন্টের কন্ডিশনও তেমন ভালো না। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, তবে এখনও ফার্স্ট স্টেজে হওয়ায় আমরা সেন্স ফেরাতে সক্ষম হয়েছি। ডক্টরের এক নাগারে বলা কথাগুলো শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রায়হান সাহেব তো বিশ্বাসই করতে পারছে না ওনার ছেলে এমন জানোয়ারের মতো নেহাকে মেরেছে। আর নেহা, ও তো একবার বলতে পারতো, তাহলে হয়তো উনি এই নরপশুর হাত থেকে ওকে রক্ষা করতে পারতেন। রায়হান সাহেবের এখন এই ভেবে মাথা ফাটাতে ইচ্ছে করছে যে কেন উনি নিহার বিয়েটা জয়ের সাথে দিয়েছিল। রায়হান সাহেবের ভাবতেই চোখের কোণে জল এসে গিয়েছে। আজ ওনার জন্য কিনা নিহা মৃত্যুর মুখে পতিত হয়েছে। হ্যাঁ, তার জন্যই তো। তিনি যদি জয়ের সাথে নিহার বিয়ে না দিতেন তাহলে আজকের এই দিনটা আর দেখতে হতো না কাউকে। নিহার ক্যান্সার ধরা পড়েছে কথাটা যেন উপস্থিত সবার উপর প্রভাব ফেলেছে। শায়লা বেগম আর জেসিও তো এখনও অবাক হয়ে ডক্টরের মুখ পানে চেয়ে আছে। আর জয়, সে তো এখনও বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আশেপাশের জগৎ থেকে যে সে অনেক দূরে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ওর হয়তো বিশ্বাস হচ্ছে না ওর জন্য আজ নিহা মৃত্যুর মুখে। এমন একটা দিন আসবে যেটা জয় কখনো কল্পনাও করেনি। জয় কেন, হয়তো রায়হান সাহেবের বাড়ির কেউই কল্পনা করতে পারেনি এমন একটা দিন আসবে। রায়হান সাহেব অবিশ্বাস্য কণ্ঠে বললেন, ডক্টর, এইসব আপনি কি বলছেন? নিশ্চয়ই আপনার কথা ভুল হচ্ছে। হয়তো আপনাদের রিপোর্টে ভুল এসেছে। এটা কিছুতেই হতে পারে না। আমার মেয়ের কিছুতেই এমন একটা মরণ ব্যাধি হতে পারে না। ওরে ক্যান্সার হয়েছে সেটা আমি কিছুতেই মানতে পারছি না। আই এম সরি টু সে রায়হান সাহেব, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। আমার কিংবা আমাদের কারো কোনো ভুল হচ্ছে না। ইনফ্যাক্ট আমরা দুইবার টেস্ট করিয়ে কনফার্ম হয়ে তারপর আপনাদের জানাচ্ছি। ওনার শরীরে মারের প্রভাবগুলো এমনভাবে পড়েছে যে প্রথমে জ্বর হয়েছে, আর পরে সেটা টাইফয়েড প্লাস ক্যান্সারে পরিণত হয়েছে। ডক্টরের কথায় রায়হান সাহেবের ভাঙা মনটা আবারও একবার ভেঙে চৌচির হয়ে গেল। উনি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, তাহলে কি ওর কোনো চিকিৎসা নেই? আপনারা যে কারণেই হোক প্লিজ আমার মেয়েটাকে বাঁচান।
ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। যত টাকা লাগে আমি দিব, প্রয়োজনে আমি আমার সমস্ত প্রপার্টি বিক্রি করে দিব। যার জন্য আমার এত সম্পদ, এত টাকা পয়সা, আজ তার মেয়েকে যদি আমি নিজের হাতে মৃত্যু দেখে ঠেলে দিই, তাহলে আমি কেমন মানুষ? প্লিজ ডু সামথিং অ্যাট এনি কস্ট। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন।